হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই, বা আমরা যেটাকে সচরাচর হার্ট অ্যাটাক বলে থাকি। এবং এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক কেন হয়, এই রিস্ক ফ্যাক্টরগুলো কী কী, এটাকে আমরা কীভাবে ডায়াগনোসিস করব, এবং এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ম্যানেজমেন্ট কী, সেই সম্পর্কে আমরা A to Z আজকে সমস্ত কিছুই এই একটা ভিডিওতে আমরা ডিসকাস করব। তা সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই বা হার্ট অ্যাটাক জিনিসটা কি। এখন আমরা কি জানি যে আমাদের হার্টের মেন কাজ কি? হার্টের মেন কাজ হচ্ছে, যদি এটা আমাদের হার্ট হয়, হার্টের মেন কাজ হচ্ছে আমাদের গোটা বডিতে ব্লাডকে সাপ্লাই করা। কিন্তু এই হার্টেরও তো একটা নিজস্ব ব্লাড সাপ্লাই আছে। মানে হার্ট যেহেতু আমার গোটা বডিতে ব্লাডকে সাপ্লাই করছে, সেরকমই হার্টেরও একটা নিজস্ব ব্লাড সাপ্লাই আছে, বা হার্টকেও একটা নির্দিষ্ট ব্লাড সাপ্লাই দরকার, যেটা আমার হার্টকে কাজ করতে হেল্প করছে। এখন এই হার্টে যে ব্লাড সাপ্লাই করে সেটা হচ্ছে আমাদের করোনারি আর্টারি। তাহলে এই করোনারি আর্টারির মেন কাজ হচ্ছে এই হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই করা। এখন কোনো কারণে এই যে করোনারি আর্টারিতে যদি কোনো ব্লকেজ হয় বা কোনো রকম কোনো কন্ডিশন তৈরি হয় যেখানে আমার করোনারি আর্টারি ঠিকমতো ব্লাড সাপ্লাই করতে পারছে না, যার ফলে করোনারি আর্টারি যেই জায়গাটায় ব্লাড সাপ্লাই করতে পারবে না, মানে এটা যদি আমার হার্ট হয় এবং এটা যদি করোনারি আর্টারি হয়, তাহলে করোনারি আর্টারি আমার এখানে যদি কোনো কারণে কোনো কন্ডিশন তৈরি হয় বা কোনো ব্লকেজ তৈরি হয় বা কিছু এমন কন্ডিশন তৈরি হলো যার ফলে আমার করোনারি আর্টারির মধ্যে ঠিকমতো ব্লাড সাপ্লাই হচ্ছে না, যার ফলে কি যেখানে ব্লকেজ হবে তার চারপাশে যে এরিয়াটা আছে, হার্টের যে এরিয়াটা আছে, সেখানে আমার ব্লাড সাপ্লাই হবে না। ব্লাড সাপ্লাই হবে না মানে কি এই জায়গাটা আমার অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, যার ফলে কি এই এলাকায় যে টিস্যুগুলো আছে বা যে সেলগুলো আছে সেই সেলগুলো আস্তে আস্তে মারা যাবার ফলে হার্টও আমার ঠিকমতো কাজ করতে পারবে না। এই কন্ডিশনটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই। এখন হচ্ছে আমরা যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা দেখি, এখানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে মায়ো মানে হচ্ছে মাসেল, এবং কার্ডিয়া মানে হচ্ছে হার্ট, মানে হার্ট মাসেলে, এবং ইনফ্রাকশন মানে হচ্ছে নেক্রোসিস অফ টিস্যু ডিউ টু ল্যাক অফ ব্লাড সাপ্লাই অর অক্সিজেন সাপ্লাই। মানে কি ইনফ্রাকশন কথার অর্থ হচ্ছে যে কোনো একটা টিস্যুর মধ্যে বা কোনো একটা টিস্যুর মধ্যে বা সেলের মধ্যে যদি ঠিকমতো ব্লাড সাপ্লাই না হয়, বা দীর্ঘদিন ধরে যদি ঠিকমতো ব্লাড সাপ্লাই না হয়, ব্লাড সাপ্লাই হচ্ছে না মানে কি অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, যার ফলে টিস্যুর এই অংশগুলো কি যেখানে ব্লাড সাপ্লাই হচ্ছে না সেটাকে আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে বা মারা যাবে। এই মারা যাবার ফলে যে কন্ডিশনটা তৈরি হয় সেটাকে আমরা বলি ইনফ্রাকশন। এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইসচেমিয়া কি। ইসচেমিয়া হচ্ছে এই যে ল্যাক অফ ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই, সেটাকে বলে ইসচেমিয়া। মানে এখানে যদি আমার ল্যাক অফ ব্লাড সাপ্লাই হয় তাহলে সেটাকে বলে ইসচেমিয়া। এখন এই ব্লাড সাপ্লাই বা ল্যাক অফ ব্লাড সাপ্লাইয়ের জন্য যদি এখানকার টিস্যুগুলো মারা যায় তাহলে সেটাকে আমরা বলবো ইনফ্রাকশন। অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে আপনার হার্টের মধ্যে বা হার্টের যে মাসেলের মধ্যে বা মায়োকার্ডিয়াম সেল বা মায়োকার্ডিয়াম টিস্যুর মধ্যে যদি ঠিকমতো ব্লাড সাপ্লাই না হয়, তাহলে মায়োকার্ডিয়াম সেল বা মায়োকার্ডিয়াল টিস্যুগুলো কি ড্যামেজ হতে থাকবে, যার ফলে আমার হার্ট ঠিকমতো কাজ করবে না, যেই কন্ডিশনটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই বা হার্ট অ্যাটাক। এখন যদি এটার আমরা ডেফিনেশন পড়ি, তাহলে ডেফিনেশনটা হচ্ছে myocardial infarction refers to the process by which myocardial tissue that permanently destroyed in the region of the heart because of inadequate supply of blood। মানে কি, মানে আমার যদি এটা মায়োকার্ডিয়াম টিস্যু হয়, ঠিক আছে, তাহলে মায়োকার্ডিয়াম টিস্যুকে ব্লাড সাপ্লাই করলো কি আমার করোনারি আর্টারি। এই করোনারি আর্টারির মধ্যে যদি কোনো কারণে ড্যামেজ হয় বা কোনো কারণে যদি ব্লকেজ তৈরি হয়, যার ফলে ঠিকমতো ব্লাড সাপ্লাই হলো না মানে আমার অক্সিজেন সাপ্লাই হলো না, যার ফলে এখানকার টিস্যুগুলো যখন পার্মানেন্টলি যখন ডিস্ট্রয় হয়ে যাবে, তখন সেই কন্ডিশনটাকে কি পার্মানেন্টলি যখনই ডিস্ট্রয় হবে তখনই কী হবে, তখনই ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই অফ ব্লাডের জন্য বা ঠিকমতো ব্লাড সাপ্লাই না হওয়ার জন্য পার্মানেন্টলি ডিস্ট্রয় হয়ে গেল, যার ফলে কি হয় যে কন্ডিশনটা তৈরি হয় যেটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ঠিক আছে, বা ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই অফ ব্লাড ডিউ টু রিডিউস করোনারি ব্লাড ফ্লো। মানে করোনারি আর্টারি যেহেতু ব্লাড সাপ্লাই করছে তাহলে করোনারি ব্লাড ফ্লো রিডিউস হয়ে গেল, সাবসিকুয়েন্টলি নেক্রোসিস অর ডেথ অফ মায়োকার্ডিয়াল টিস্যু অকার, যার ফলে কি মায়োকার্ডিয়ামের সেই জায়গায় টিস্যুগুলোকে ড্যামেজ হতে থাকবে। মানে এখানে যদি আমরা ছবিটা দেখি, এই ছবি দেখি এখানে হচ্ছে আমার হার্টের মধ্যে এটা হচ্ছে করোনারি আর্টারি, একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি। এখন এই করোনারি আর্টারির মধ্যে যদি ঠিকমতো ব্লাড সাপ্লাই না হয়, মানে এখানে যদি আমার কোনো কারণে কোনো ড্যামেজ বা কিছু যদি হয়, মানে কোনো ব্লকেজ যদি তৈরি হয় করোনারি আর্টারিতে, তাহলে এই রিজিয়নে আমার ঠিকমতো ব্লাড সাপ্লাই হবে না, যার ফলে এই রিজিয়নের টিস্যুগুলো ড্যামেজ হতে থাকবে, যেই কন্ডিশনটাকে আমরা কি বলছি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এখন এই কন্ডিশনটা কেন হয় বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কেন হয়, তার অন্যতম একটা কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এখন এই অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে ফ্যাটি ডিপোজিট কল্ড প্লাক বিল্ড আপ ইনসাইড আর্টারিস। মানে কি এটা যদি আমার আর্টারি হয় তাহলে আর্টারির ভেতরে যদি কোনো কারণে ফ্যাটি ডিপোজিশন হয়, বা আর্টারি যেটা ইনার লাইনিং, এটা হচ্ছে ভিতরের পোর্শন, আর্টারি এটা হচ্ছে ইনার লাইনিং বা আর্টারির ভিতরের পোর্শন,
এখানে যদি আমার ফ্যাটি ডিপোজিশন হয় বা ফ্যাট জমে বা লিপিড যদি জমে, তাহলে এই জায়গাটাকে এখানে আমার ন্যারো করে দিচ্ছে, মানে আর্টারিটাকে ন্যারো করে দিচ্ছে। যার ফলে কি হয়, এখানে যে স্মুথলি ব্লাড সাপ্লাইটা হচ্ছিল সেই ব্লাড সাপ্লাইটা হচ্ছে না, বা এখানে ব্লাড সাপ্লাইটা বাধাপ্রাপ্ত হচ্ছে। যার ফলে কি এই আর্টারিটা যেই টিস্যুগুলোকে, যেই সেলগুলোকে আমার ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেখানে আমার ঠিকমতো ব্লাড সাপ্লাই হবে না। যার ফলে এই টিস্যুগুলো কি আমার ড্যামেজ হতে থাকবে, ঠিক আছে। যার ফলে আমার হয়ে যাচ্ছে এমআই। যেহেতু আমার করোনারি আর্টারি ব্লাড সাপ্লাই করে, তাহলে করোনারি আর্টারির মধ্যে যদি আমার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায় বা ফ্যাটি ডিপোজিশন হয়ে যায়, যার ফলে আমার এখানে ব্লাড সাপ্লাই হবে না। যার ফলে কি হবে, আমার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই হবে। তাহলে একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে। এরপর হচ্ছে থ্রোম্বাস ফর্মেশন। এখন এই থ্রোম্বাস ফর্মেশনটা কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে থ্রোম্বাস ফর্মেশন। থ্রোম্বাস ফর্মেশন হচ্ছে এই যে আমার অ্যাথেরোস্ক্লেরোসিস এখানে হয়েছে, এখানে আমার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেল বা ফ্যাটি ডিপোজিশন হলো। এখন এখানে যদি কোনো একটা পার্ট যদি কোনো কারণে মানে ছেড়ে যায়, এখান থেকে ছেড়ে গেলে কি হবে, আমার ব্লাডের প্লেটলেটের কাজ কি, যেখানে আমার ড্যামেজ হবে বা যেখানে আমার কোনো কারণে কোনো ক্ষত তৈরি হবে, সেখানে আমার প্লেটলেটগুলো আসবে, একদম সব প্লেটলেটগুলো আসবে। প্লেটলেটগুলো এসে কি এখানে একটা ক্লট তৈরি করবে। এই ক্লট তৈরি করবে কি, এবার একটা প্লেটলেট এলো, সে আরও একটা প্লেটলেটকে অ্যাট্রাক্ট করবে, সে আরও একটা প্লেটলেটকে অ্যাট্রাক্ট করবে। এরপর কি প্রচুর প্লেটলেট চলে আসবে। প্লেটলেট এসে কি করবে, এই জায়গাটা কি করবে, আমার একটা বড় গোছের একটা ক্লট তৈরি করবে। যার ফলে কি, একই তো আমার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছিল, এটাকে আমার ন্যারো করে দিয়েছিল। তারপর আবার প্লেটলেট এলো, প্লেটলেট এসে কি এখানে আরও বেশি বড় করে দিল, ঠিক আছে। প্লেটলেট জমে জমে একটা বড় ক্লট তৈরি করে দিল, যার ফলে কি এখানে আরও বেশি ব্লাড ফ্লোটা বাধাপ্রাপ্ত হলো। যার ফলে কি হবে, আমার হবে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এরপর হচ্ছে এম্বোলাস ফর্মেশন। এখন এম্বোলাসটা কি? এম্বুলাস হচ্ছে আমরা যেটা বললাম থ্রোম্বাস ফর্মেশনে কি বললাম, যে এখানে আমার কোনো কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছিল, কোনো কারণে সেই জায়গাটা ছেড়ে গেছে, যার ফলে প্লেটলেট এসে এখানে একটা ক্লট তৈরি করে দিয়েছে। এখন এই ক্লট বা কোনো কিছু যদি আমার বডির অন্য কোনো প্রান্তে তৈরি হয়, মানে আমার বডির অন্য কোনো জায়গায় তৈরি হয়েছে, এবং সেই এই যে একটা ক্লট তৈরি হয়েছে বা কোনো একটা কিছু আমার কোনো একটা টিস্যু বা কোনো কিছু হয়তো সেটা আমার ব্লাডের মধ্যে মিশে গেছে। এখন এইটা যখন একটা ক্লট বা কোনো একটা টিস্যু বা যেটা আমার ব্লাডের মধ্যে মিশে আছে, এই জিনিসটা যখন আমার সার্কুলেশনের মধ্যে ঢুকে গেল, সার্কুলেশনে ঢুকে গিয়ে সেটা আমার পুরো সার্কুলেটেড হতে 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 সেটা আমার করোনারি আর্টারিতে চলে এলো, এবং করোনারি আর্টারিতে এসে সেখানে আটকে গেল। তখন যেই কন্ডিশনটা তৈরি হলো, এবার করোনারি আর্টারিতে যে আটকে গেল, তখন সে করোনারি আর্টারি ব্লাড ফ্লোটাকে বাধাপ্রাপ্ত করলো, যার ফলে কি এখানকার টিস্যুগুলো ড্যামেজ হলো, যেটাকে আমরা বলছি এম্বোলাস ফর্মেশন, ঠিক আছে। এম্বোলাস মানে হচ্ছে শরীরে আদার কোনো পার্টি থেকে বা অন্য কোনো জায়গা থেকে কোনো একটা কিছু তৈরি হয়েছে, যেটা আমার এসে আমার করোনারি আর্টারিতে ব্লকেজ তৈরি করে দিল, সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে এম্বোলাস ফর্মেশন। এবার হচ্ছে ভ্যাসোস্পাজম। তারপর পয়েন্ট হচ্ছে ভ্যাসোস্পাজম। ভ্যাসোস্পাজম জিনিসটা হচ্ছে আমার যে আর্টারিটা আছে, করোনারি আর্টারি বা যেটা আমরা বলি আর্টারি, যেটা করোনারি আর্টারিতে আছে, এখন এই করোনারি আর্টারির মধ্যে কোনো কারণে ভ্যাসোস্পাজম হয়েছে। ভ্যাসোস্পাজম মানে হচ্ছে কোনো কারণে আর্টারিটা কনস্ট্রিক্ট করে গেছে, কোনো কন্ডিশনের জন্য কনস্ট্রিক্ট করে গেছে, মানে কি এটা ন্যারো হয়ে গেছে, মানে এরকম ছিল এটা ন্যারো হয়ে ছোট হয়ে গেল। এখন যখন এটা ন্যারো হয়ে যাবে বা ভ্যাসোস্পাজম হবে, এটা যখন ন্যারোইং হয়ে যাবে, তখন কি, তখন আমার অটোমেটিক আমার ব্লাড সাপ্লাই ঠিক মতো হবে না বা ব্লাড সাপ্লাই বাধাপ্রাপ্ত হবে, যার ফলে আমার কি হবে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই। এরপর হচ্ছে ডিক্রিজ ব্লাড ফ্লো বা অ্যানিমিয়া বা হ্যামারেজ। এমনকি এখন যদি ব্লাড ফ্লোটাই যদি কমে যায়, মানে কোনো কারণের জন্য বা হয়তো অ্যানিমিয়ার জন্য, অ্যানিমিয়া হয়েছে মানে কি তার অলরেডি বডিতে রক্ত নেই, ঠিক আছে। তাহলে যখনই আমার গোটা বডিতেই রক্ত নেই, সে তো আমার হার্টেও ব্লাড সাপ্লাই কম হচ্ছে। বা হচ্ছে হ্যামারেজ। হ্যামারেজ মানে কোনো কারণে হ্যামারেজ হয়েছে, যার ফলে কি তার হচ্ছে হাইপোভলিমিয়া হয়ে গেছে বা প্রচুর রক্ত বেরিয়ে গেছে হ্যামারেজের জন্য বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুর জন্য, যার ফলে কি তার গোটা বডিতে ব্লাড সাপ্লাই কি আমার হার্টে আসছে। এবার হ্যামারেজের জন্য যেহেতু রক্ত কমে গেছে বা অ্যানিমিয়ার জন্য রক্ত কমে গেছে, সে তো আমার হার্টের মধ্যে করোনারি আর্টারির মধ্যেও ব্লাড সাপ্লাই কমে গেল, যেটাকে আমরা কি বলবো, যার ফলে আমার হয়ে গেল কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে গেল। এবং তাছাড়া আরও অনেক কারণ হতে পারে এগুলোর জন্য, যেমন হচ্ছে সিএডি মানে হচ্ছে করোনারি আর্টারি ডিজিজের জন্য হতে পারে, বা স্মোকিং, যারা প্রচুর স্মোকিং করে তাদের বিভিন্ন করোনারি আর্টারি প্রবলেম হতে পারে, যার ফলে আমার এমআই হয়। হাইপার টেনশন, যাদের প্রেসার বেশি থাকে, ওবিসিটি, স্ট্রেস, এজিং মানে যারা খুব মোটা মানুষ তাদের এটা বেশি হয়, স্ট্রেস যারা প্রচুর স্ট্রেস নেয়, বা যাদের এজ মানে বয়স্ক মানুষদের এটা বেশি হয়। তার ফলে কি হচ্ছে, সেডেন্টারি লাইফস্টাইল, যারা ঠিকমতো লাইফস্টাইল ফলো করে না, মানে উল্টোপাল্টা লাইফস্টাইল ফলো করে, মানে প্রচুর জাঙ্ক ফুড খায়, এক্সারসাইজ করে না বা বাজেভাবে জীবনযাপন চালায়, ঠিক আছে, তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি। তার সাথে কি মেল জেন্ডার, এই এমআইটা ছেলেদের বেশি হয়, মেয়েদের তুলনায় ছেলেদের বেশি হয়। এবং হাই কোলেস্টেরল, অর্থাৎ যাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তাদেরও এমআই হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমার কজ বা রিস্ক ফ্যাক্টর। তাহলে এমআইটা আমরা বুঝলাম।
এবার এটাকে যদি আমরা প্যাথোফিজিওলজি দেখি, তো প্যাথোফিজিওলজি হচ্ছে যদি এই সমস্ত কারণের জন্য বা এই কজগুলোর জন্য যদি কি হচ্ছে আমার রিডিউস মায়োকার্ডিয়াল ব্লাড সাপ্লাই অর অক্সিজেন সাপ্লাই, মানে কি এই সমস্ত কারণের জন্য আমার এই হার্টের মধ্যে যেটা আমার করোনারি আর্টারির মধ্যে ব্লাড সাপ্লাইটা কমে গেল, ব্লাড সাপ্লাই কমে গেল বা রিডিউস ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই হলো, যার ফলে কি হলো আমার মায়োকার্ডিয়াল ইসচেমিয়া হয়েছে। ইসচেমিয়া মানে কি বললাম, যেটা হচ্ছে ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই বা ল্যাক অফ ব্লাড সাপ্লাই, বা যার ফলে কি হবে এটা যদি লং টার্ম ধরে চলতে থাকে, বা এই যে ল্যাক অফ অক্সিজেন সাপ্লাইটা যদি লং টার্মে চলতে থাকে, লং টার্মে চলতে গেলে আমার পরবর্তীকালে এমআই হবে, মানে ইসচেমিয়া হয়েছে, ব্লাড সাপ্লাই কমে গেছে, যার ফলে কি দীর্ঘদিন ধরে এই টিস্যুটার মধ্যে বা এই সেলটার মধ্যে দীর্ঘদিন ধরে কম ব্লাড সাপ্লাই হচ্ছে, যতটাই দরকার ততটা সে ব্লাড সাপ্লাই পাচ্ছে না, যার ফলে কি একটা সময় তো এখানকার টিস্যুগুলো ড্যামেজ হতে থাকবে বা টিস্যুগুলো মারা যাবে, যেটাই আমরা বলছি এমআই হলো। এবং তাছাড়া আরও হচ্ছে মায়োকার্ডিয়াল ইসচেমিয়া আরও কারণ হতে পারে, কি হচ্ছে প্লেগ রাপচার অর থ্রোম্বোজেনেসিস। প্লেগ রাপচার মানে আমরা কি বললাম যে আর্টারির মধ্যে যে এটা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, যেটাকে আমরা বলছি প্লেগ, এই প্লেগের কোনো কারণে প্লেগ জমে গেছে বা এখানে রাপচার হয়েছে, রাপচার হওয়ার জন্য কি আমার থ্রম্বাস ফর্মেশন হয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমার থ্রোম্বোজেনেসিস হলো। থ্রোম্বোজেনেসিস মানে হচ্ছে প্লেটলেট এসে সেখানে একটা ক্লট তৈরি করলো, যেটা আমার পার্মানেন্ট থ্রোম্বাস তৈরি করে দিল, একটা বড় থ্রোম্বাস তৈরি করলো, যার ফলে কি আমার মায়োকার্ডিয়াল সেলে নেক্রোসিস হলো, মানে এখানে ব্লাড সাপ্লাই কমে গেল। ব্লাড সাপ্লাই কমে গেল মানে কি ঠিকমতো ব্লাড সাপ্লাই হচ্ছে না, তাহলে এখানে আমার যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে আমার ব্লাড সাপ্লাই কম হলো, মানে সেই সেলগুলো নেক্রোসিস হতে থাকলো বা সেগুলো মারা গেল, যার ফলে আমার হয়ে গেল কি এমআই। ঠিক আছে, তাহলে আমার এমআইটা যদি আমরা শর্টকাটে বলি, তাহলে এমআই হচ্ছে কি একটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আমার করোনারি আর্টারির মধ্যে ঠিকমতো ব্লাড সাপ্লাই না হওয়ার জন্য হার্টের যে মাসেল বা মায়োকার্ডিয়াম টিস্যু বা সেলগুলো আছে সেইগুলো যখন ঠিকমতো ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই পাবে না, তখন এই টিস্যুগুলো যখন ড্যামেজ হতে থাকবে বা মারা যাবে, তখন সেই কন্ডিশনটাকে বলবো আমরা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এখন এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আছে, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সব থেকে বেশি কোন আর্টারি ব্লকেজের জন্য হয়? তাহলে সেটার উত্তর হচ্ছে আমাদের যদি এটা হার্ট ভাবি, হার্টের কি আমার হচ্ছে একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, একটা লেফট করোনারি আর্টারি, বা এটা রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি। এই মানে লেফট করোনারি আর্টারির একটা অন্যতম পার্ট হচ্ছে এই অংশটা, যেটাকে আমরা বলবি এলএডিএ, যেটা আমরা বলি এলএডিএ মানে লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, মানে এটা যেহেতু লেফট সাইডে, অ্যান্টিরিয়র মানে সামনে, এটা নিচে নামছে মানে ডিসেন্ডিং আর্টারি, এই যে লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, এইখানে আমার সব থেকে বেশি ব্লকেজ দেখা যায়, বা এই আর্টারিটার মধ্যে সব থেকে বেশি ব্লকেজ দেখা যায়, যার ফলে আমার এই জায়গাটার মধ্যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সব থেকে বেশি হয়। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সব থেকে বেশি কোন জায়গায় হয়, সেটা হচ্ছে লাডা। কোন আর্টারিতে হয়? সেটা হচ্ছে লাডা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা লাডার ফুল ফর্ম হচ্ছে লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন নেক্সট হচ্ছে সাইন সিমটম অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে আমরা কি কি সাইন সিমটম দেখব। তাই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সাইন সিমটমকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে ক্লাসিক্যাল সিমটম, যেটা হচ্ছে মোস্ট কমন বা এটা থাকেই থাকে, এবং আরেকটা হচ্ছে শক লাইক সিমটমস, বা যেটা হচ্ছে খুব সিরিয়াস কন্ডিশনে আমরা এই শক লাইক সিমটমসগুলো দেখতে পারবো। এখন হচ্ছে এই ক্লাসিক্যাল সিমটমসের মধ্যে বা যেটা মোস্ট কমন সিমটমস, তার মধ্যে কি থাকে, তার মধ্যে কার্ডিনাল সিমটমস অফ এমআই হচ্ছে কি, যেটা হচ্ছে সিভিয়ার পারসিস্টেন্ট ক্রুজিং সাবস্টার্নাল পেন হবে, অর্থাৎ যে ব্যথা হবে, বুকে ব্যথা হবে, সেই ব্যথাটা কি হবে, সিভিয়ার মানে প্রচণ্ড একটা বুকে ব্যথা হবে, তার সাথে এটা পারসিস্টেন্ট হবে। পারসিস্টেন্ট মানে হচ্ছে এই ব্যথাটা কন্টিনিউয়াসলি বাড়বে, এবং তার সাথে হবে কি ক্রুজিং পেন। ক্রুজিং বলতে এটা হচ্ছে একটা মোচড় দেওয়ার মতন ব্যথা, বা বুকের মধ্যে মনে হবে কোনো ভারী কিছু চাপা দেওয়া আছে বা একটা মোচড় দেওয়া ব্যথা অনুভব হবে। এবং কোথায় হবে সেটা, সাবস্টার্নাল পেন। সাবস্টার্নাল মানে হচ্ছে যে আমাদের এই বুকের হাড় যেটা স্টারনাম, এই স্টারনামের পিছনে বা স্টারনামের ভিতরে মনে হবে যে একটা চরম একটা সিভিয়ার পারসিস্টেন্ট বা একটা ক্রুজিং পেন আমরা অনুভব করতে পারবো। এবং তার সাথে কি এই পেন ইজ নট রিলিভড বাই নাইট্রোগ্লিসারিন, মানে নাইট্রোগ্লিসারিন দেবার পরেও কিন্তু পেন রিলিফ হবে না, বা রেস্টের পরেও পেন রিলিফ হবে না, বা পেনটা কন্টিনিউ বাড়তে থাকবে। ইট অনলি রিলিভড বাই ওপয়েডস লাইক মরফিন, মানে এই পেনটা রিলিফ হবে ওপয়েড অ্যানালজেসিক দেওয়ার ফলে, যেমন হচ্ছে মরফিন রিলেটেড ওষুধগুলো দেওয়ার পরে বা মরফিন দেওয়ার পরে একমাত্র পেনটা রিলিফ হবে। তাছাড়া কিন্তু নাইট্রোগ্লিসারিন বা রেস্টের পরেও কিন্তু পেন রিলিফ হবে না। এবং তার সাথে কি পেন মে বি রেডিয়েটেড টু নেক, জ অ্যান্ড লেফট শোল্ডার অ্যান্ড আর্মস। তারপর কি এই যে পেনটা হবে, সেই পেনটা হচ্ছে আমার বুকের এখান থেকে শুরু হলো, সাবস্টার্নাল পেন হলো, এবং তারপরে সেই পেনটাকে আস্তে আস্তে রেডিয়েট হবে কোথায়, সেটা বুক থেকে যাবে কি জ থেকে, তারপর নেক, এবং তারপর লেফট শোল্ডারের দিকে ছড়িয়ে পড়বে, মানে বুক থেকে শুরু করে তারপর এটা জ নেক হয়ে আমার লেফট শোল্ডারে ছড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম পেন হবে, যেটা হচ্ছে আমার ক্লাসিক্যাল সিমটমস, মানে এটা হচ্ছে মোস্ট কমন সিমটমস। এরপর কি শক লাইক সিমটমস। শক লাইক সিমটমস কখন হবে, যখন হচ্ছে সিরিয়াস কন্ডিশন হবে বা খুব খারাপ কন্ডিশনে চলে গেছে পেশেন্ট, তখন এই শক লাইক
লাইক সিমটমসগুলো আমরা দেখতে পারবো। শক লাইক সিমটমস আমরা কি দেখতে পাবো, সেটা হচ্ছে সিস্টোলিক বিপি লেস দেন 80 mm অফ এইচজি, মানে সিস্টোলিক বিপিটা 80 mm অফ এইচজি নিচে নেমে যাবে। এখন সিস্টোলিক বিপিকে আমরা যদি নর্মাল বিপি দেখি 120/80 নর্মাল বিপি, যেখানে উপরের বিপিটাকে বলি আমরা সিস্টোলিক এবং নিচের বিপিটাকে বলি ডায়াস্টোলিক। এখন এই সিস্টোলিক বিপি বা উপরের বিপিটা কত 80 mm অফ এইচজি নিচে নেমে যাবে, ঠিক আছে। এবং তার সাথে কি হবে, তার সাথে হচ্ছে উইক পালস, মানে আমাদের যে পালস রেট হবে সেই পালসটা খুব দুর্বল হয়ে পড়বে। এবং কি দেখা দেবে, কুল ক্লিমি বা ময়েস্ট স্কিন দেখা দেবে, মানে কি এই যে স্কিনটা হবে শরীরের স্কিন, সেই স্কিনটা হবে একটা ঘামা ঘামা স্কিন, বা হচ্ছে ক্লিমি বা ময়েস্ট স্কিন দেখা যাবে, মানে একটা ঘামা ঘামা স্কিন হবে, মানে শরীরে মনে হবে ঘাম ঘাম হয়ে আছে। এবং তার সাথে কি হবে, সেটা হচ্ছে কুল হবে, মানে ঠান্ডা ঘামের মতন একটা অনুভব হবে, ঠিক আছে। তার সাথে হবে কি সায়ানোসিস, সায়ানোসিস মানে হচ্ছে ল্যাক অফ অক্সিজেন, ল্যাক অফ অক্সিজেনের জন্য কি হবে ব্লুইশ ডিসকালারেশন দেখা দেবে, সেটা হচ্ছে সায়ানোসিস হবে। এবং তার সাথে কি হবে লেথার্জি, লেথার্জি মানে পেশেন্টকে একদম দুর্বল হয়ে পড়বে পেশেন্ট। এবং কি হবে ডায়াফোরেসিস, ডায়াফোরেসিস মানে হচ্ছে এক্সেসিভ সোয়েটিং, এখন কি প্রচুর ঘাম হবে পেশেন্টের, এবং সেই ঘামটা হবে কিন্তু ঠান্ডা বা কোল্ড সোয়েটিং হবে, বা এক্সেসিভ কোল্ড সোয়েটিং দেখা দেবে, যেটা হচ্ছে ডায়াফোরেসিস হবে। এবং কি হবে, এবং হবে অলিগিউরিয়া, অলিগিউরিয়া মানে হচ্ছে ইউরিন আউটপুট কমে যাবে, কত কমবে, ইউরিন আউটপুট লেস দেন 300 ml পার আওয়ার অর 400 ml পার ডে, মানে কি ইউরিন আউটপুট কমে যাবে, সেটা কি ঘন্টায় 30 ml এর কম, এটা 30 ml ঘন্টায় 30 ml এর কম, বা সারাদিনে হচ্ছে 400 ml এর কম ইউরিন আউটপুট হবে, ঠিক আছে। এবং আদার্স যে সিমটমসগুলো আমরা দেখতে পারবো এরপরেও, সেটা হচ্ছে ফিভার দেখা দেবে। ফিভার কেন হবে বা জ্বর কেন আসবে, সেটা হচ্ছে ডিউ টু ইনফ্লামেশন অ্যান্ড মায়োকার্ডিয়াল টিস্যু ডিস্ট্রাকশন, মানে যে মায়োকার্ডিয়াল টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সে নষ্ট হওয়ার ফলে এবং কি ইনফ্লামেশন দেখা দেবে, যার ফলে কি আসবে, জ্বর আসবে পেশেন্টের। তার সাথে কি হবে ডিসঅ্যারিথমিয়া, ডিসঅ্যারিথমিয়া মানে যেটা হচ্ছে নর্মাল অ্যাবনর্মাল হার্ট রিদিম দেখা দেবে, সেটা হচ্ছে ডিসঅ্যারিথমিয়া হবে। এবং কি হবে ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট হবে পেশেন্টের। এবং তার সাথে শর্টনেস অফ ব্রিথ, শর্টনেস অফ ব্রিথ মানে পেশেন্টের নিঃশ্বাস নিতে কষ্ট হবে। তার সাথে কি হবে ডিজিনেস দেখা দেবে, এবং কি অল্টার মেন্টাল স্ট্যাটাস হবে পেশেন্টের। নেক্সট ডায়াগনোসিস অফ এমআই, এখন কোনো পেশেন্টের যদি এমআই হয় এবং তার যদি আমরা ব্লাড টেস্ট করি, তাহলে আমরা কিছু কিছু উপাদানের পরিমাণ বেশি পাবো রক্ত পরীক্ষা করার সময়। এখন এই উপাদানগুলোকে আমরা একসাথে বলা হয় কার্ডিয়াক ইন্ডিকেটর বা কার্ডিয়াক মার্কার। অর্থাৎ কোনো পেশেন্টের যদি এমআই হয়, তাহলে তার যেই রক্ত পরীক্ষাগুলো আমরা করে আমরা ডায়াগনোসিস করবো যে পেশেন্টের এমআই হয়েছে, সেগুলোকে আমরা একসাথে বলবো কার্ডিয়াক মার্কার বা কার্ডিয়াক ইন্ডিকেটর। এখন এই কার্ডিয়াক মার্কারটা কখন হয়, যখন হচ্ছে আমার হার্ট অ্যাটাক হবে বা এমআই হবে, তখন হচ্ছে হার্টের যেই হার্টের মাসেল কী হবে, আমার ড্যামেজ হবে। হার্টের মাসেল ড্যামেজ হওয়ার পরে এই উপাদানগুলো যেগুলো আছে সেগুলোকে আমার হার্ট থেকে রিলিজ হয়ে আমার ব্লাডে মিশবে, এবং যেহেতু আমার ব্লাডে মিশবে, তখন যদি আমরা ব্লাড পরীক্ষা করি, তখন আমরা এই উপাদানগুলো বেশি পাবো। তাই এগুলোকে আমাদের বলা হয় কার্ডিয়াক ইন্ডিকেটর বা কার্ডিয়াক মার্কার। এখন প্রথম কার্ডিয়াক ইন্ডিকেটর কি, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ বা সিপিকেএমবি, বা আমরা যেটা বলছি সিকেএমবি টেস্ট। এখন এই ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ বা সিপিকেএমবি বা সিকেএমবি টেস্টটা কি, সেটা হচ্ছে যখনই আমার কার্ডিয়াক মাসেল ড্যামেজ হবে বা হোয়েন হার্ট মাসেল ড্যামেজ সিকেএমবি লিকস ইনটু দ্য ব্লাড, মানে কি যখন হচ্ছে আমার এই হার্ট মাসেলটা ড্যামেজ হবে, হার্ট মাসেল যে ড্যামেজ হবে, তখন এখান থেকে এক ধরনের এনজাইম বেরোবে। এই সিকেএমবি হচ্ছে এক ধরনের আইসো এনজাইম, এই এনজাইমটা রিলিজ হয়ে আমার কোথায় মিশবে, সেটা হচ্ছে আমার ব্লাডে মিশবে। ব্লাডে মেশার ফলে যখন আমরা ব্লাড টেস্ট করব, তখন আমরা কি পাবো, এই সিপিকেএমবির লেভেলটাকে আমরা হাই পাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে কার্ডিয়াক মার্কার। তাহলে হোয়েন হার্ট মাসেল ড্যামেজ সিকেএমবি লিকস ইনটু দ্য ব্লাড, মানে ব্লাডে মিশলো। এখন কি ইনক্রিজ সিকেএমবি ভ্যালু ইন্ডিকেটস মায়োকার্ডিয়াল ড্যামেজ, মানে যখনই আমরা সিকেএমবির পরিমাণ বেশি পাবো, তখন আমরা বুঝতে পারবো কি যে মায়োকার্ডিয়াল ড্যামেজ হয়েছে বা মায়োকার্ডিয়াল টিস্যুতে কোনো ড্যামেজ তৈরি হয়েছে, যার ফলে এটা ব্লাডের মধ্যে মিশছে। এখন এর পরিমাণটা বাড়বে কখন, রেইজ হবে কি যখন আমার ড্যামেজ শুরু হবে 3 থেকে 6 ঘন্টার মধ্যে এর পরিমাণটা বাড়বে, ঠিক আছে। তারপরে এর পরিমাণটা পিকে পৌঁছাবে, মানে হাইয়েস্ট পয়েন্টে কখন পৌঁছাবে, সেটা হচ্ছে 12 থেকে 24 ঘন্টার মধ্যে। এবং এটা আবার রিটার্ন নর্মাল হবে কখন, আবার নর্মাল রিটার্ন কখন হবে, সেটা হচ্ছে 48 থেকে 72 ঘন্টার মধ্যে। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে সিকেএমবির পরিমাণ কখন থেকে শুরু হয়, কখন বাড়া শুরু হয়, কখন সেটা পিকে পৌঁছাবে এবং কখন সেটা রিটার্ন হয়। এখন এখানে মনে রাখতে হবে যে সিপিকেএমবি বা সিকেএমবি আরও কিছু হয়, সেটা হচ্ছে সিকেএমএম, আর একটা হচ্ছে সিকেবিবি। এখন সিকেএমএম হচ্ছে স্কেলিটন মাসেল যখন ড্যামেজ হবে, তখন স্কেলিটন মাসেল থেকে যখন বেরোবে, তখন আমরা কি পাবো, সিকেএম এর পরিমাণটা বেশি পাবো, সিকেএমএম এর পরিমাণ বেশি পাবো। মানে সিকেএমএম হচ্ছে স্কেলিটন মাসেল থেকে বেরোচ্ছে, আর সিকেবিবি হচ্ছে ব্রেন টিস্যু থেকে বেরোচ্ছে। মানে আমরা যদি ব্রেনের কোনো ড্যামেজ হয়, তখন আমরা কার পরিমাণ বেশি পাবো, সিকেবিবির পরিমাণ বেশি পাবো। যদি স্কেলিটন মাসেলে কোনো ড্যামেজ হয়, তখন আমরা কি সিকেএমএম এর পরিমাণ বেশি পাবো। ঠিক একই রকমভাবে যখন হার্ট মাসেলের ড্যামেজ হবে, তখন কি আমার সিকেএমবির পরিমাণটা বেশি পাবো, ঠিক আছে। তাহলে এটা যেন মনে থাকে।
এরপর সেকেন্ড হচ্ছে আমার হচ্ছে ট্রপোনিন। সেকেন্ড হচ্ছে আমার ট্রপোনিন। ট্রপোনিন হচ্ছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা মায়োকার্ডিয়াল বা এমআইয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট মার্কার হচ্ছে ট্রপোনিন টেস্ট। ট্রপোনিন কি? ট্রপোনিন হচ্ছে এ প্রোটিন প্রেজেন্ট ইন কার্ডিয়াক মাসেল, অর্থাৎ হার্ট মাসেলের মধ্যে এক ধরনের প্রোটিন প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা কি বলবো, যেটা হচ্ছে ট্রপোনিন। এখন একই রকম ভাবে বললাম যে হার্ট মাসেল ড্যামেজ হবে, ট্রপোনিন রিলিজ হবে, প্রোটিনটা রিলিজ হবে, ব্লাডে মিশবে, ব্লাডের পরিমাণটা আমরা বেশি পাবো। ঠিক আছে, তাহলে এই ট্রপোনিন হচ্ছে কি? এক ধরনের প্রোটিন, যেটা কোথায় থাকে? আমার কার্ডিয়াক মাসেলে প্রেজেন্ট থাকে। এখন ট্রপোনিন আমার তিনটে ফর্মে থাকে, একটা হচ্ছে ট্রপোনিন সি, ট্রপোনিন টি এবং ট্রপোনিন আই, বা যেটাকে আমরা ট্রপ সি, ট্রপ টি এবং ট্রপ আই বলে থাকি। ঠিক আছে, এখন এই ট্রপোনিন সি, ট্রপোনিন টি এবং ট্রপোনিন আই এর পরিমাণটা আমরা বেশি পাবো যখন আমার এমআই হবে। তার মধ্যে সব থেকে স্পেসিফিক হচ্ছে ট্রপোনিন আই। কারণ কি? কারণ এই ট্রপোনিন আইটা দ্যাট ইজ রিলিজড অনলি বাই হার্ট মাসেল, মানে এই ট্রপোনিন আইটা শুধুমাত্র হার্ট মাসেলে থাকে, এটা আর কোথাও থাকে না। কিন্তু ট্রপোনিন সি এবং ট্রপোনিন টি এটা কি আমরা হার্ট মাসেলের সাথে সাথে আমরা স্কেলিটন মাসেলেও পেয়ে থাকি, কিন্তু ট্রপোনিন আইটা শুধুমাত্র আমরা হার্ট মাসেলে পেয়ে থাকি, মানে এটা আর কোথাও নেই। তাহলে আমার ট্রপোনিন আইয়ের পরিমাণ বেশি পাচ্ছে, মানে আমরা বুঝতে পারবো যে হার্ট মাসেলেরই ড্যামেজ হয়েছে, এটা অন্য কোথাও ড্যামেজ নয়। তাই এই ট্রপোনিন আই টেস্টটাকে বলা হয় সব থেকে মোস্ট স্পেসিফিক মার্কার অফ এমআই। এটা দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মোস্ট স্পেসিফিক বা মোস্ট সুপিরিয়র মার্কার অফ এমআই কোনটা? সেটা হচ্ছে ট্রপোনিন আই। ঠিক আছে, এখন ট্রপোনিন আই এটা কি? ইট ইনক্রিজ উইদিন 3 আওয়ার্স অফ ইনজুরি, মানে যখনই আমার হার্ট মাসেল ড্যামেজ হবে তার 3 ঘন্টার মধ্যে পরিমাণটা বাড়তে থাকবে, এবং এটা পিকে পৌঁছাবে কখন? 1 থেকে 2 দিন পরে বা 1 থেকে 2 দিনের মধ্যে, এবং এটা রিমেন এলিভেটেড, এটা মানে বেড়েই থাকবে কত? 7 থেকে 10 দিন পর্যন্ত এটা বেড়ে থাকবে। এরপর 3 নম্বর হচ্ছে এলডিএইচ বা ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ। ঠিক আছে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ বা এলডিএইচ কি? এলডিএইচ হচ্ছে এটা কি করে? এটা হেল্পস দ্য সেল টু প্রডিউস এনার্জি, মানে এটা আমাদের যে সেলগুলো আছে সেই সেলগুলোকে হেল্প করছে কি? এনার্জি প্রডিউস করতে। এখন এর পরিমাণটা হাই কখন থাকবে? যখন সেল হচ্ছে ড্যামেজ হবে, সেল ড্যামেজ হলে আমরা এলডিএইচ এর পরিমাণটা হাই পাবো। ঠিক আছে, তাহলে একই মায়োকার্ডিয়াল বললাম, সেই সেল ড্যামেজ হবে, টিস্যু ড্যামেজ হবে, যার ফলে এটা বেরোবে। ঠিক আছে, তাহলে এলডিএইচও সে একই কনসেপ্ট। ঠিক আছে, এবার হচ্ছে কি অ্যাপার্ট ফ্রম মায়োকার্ডিয়াম ইট অলসো প্রেজেন্ট, এটা মায়োকার্ডিয়াম ছাড়াও এটা লাংসেও থাকে, কিডনিতেও থাকে, লিভারেও থাকে। ঠিক আছে, তাই আমরা এই এলডিএইচ এর মধ্যে এলডিএইচ এর ভ্যালু দেখে আমরা কখনোই স্পেসিফিকলি বলতে পারবো না যে এটা শুধুমাত্র এমআই এর জন্য হয়েছে, তাহলে এটা কি? এটা অতটা স্পেসিফিক মার্কার নয়। কিন্তু আরেকটা হচ্ছে মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন কি? মায়োগ্লোবিন হচ্ছে অক্সিজেন স্টোরিং প্রোটিন ইন মাসেল দ্যাট লিকস আউট হোয়েন মাসেল আর ইনজিওর্ড, মানে কি এই মায়োগ্লোবিন হচ্ছে একটা অক্সিজেন স্টোরিং প্রোটিন, মানে এক ধরনের প্রোটিন যেটা কি করে? এক ধরনের প্রোটিন যেটা আমার অক্সিজেনকে স্টোর করে রাখে। ঠিক আছে, এটা কোথায় থাকে? এটা মাসেলের মধ্যে থাকে। দ্যাট লিকস আউট হোয়েন মাসেল আর ইনজিওর্ড, এটা কখন রিলিজ হবে? যখন মাসেল ইনজিওর্ড হবে। ঠিক আছে, এখন ইট লেভেলস ইনক্রিজ ফাস্ট উইদিন 2 আওয়ার্স, মানে এই মায়োগ্লোবিনের পরিমাণ যখনই আমার মায়োকার্ডিয়াল টিস্যু বা মায়োকার্ডিয়াল সেল যখন ড্যামেজ হবে বা এমআই যখন হবে, তখন এই মায়োগ্লোবিনের পরিমাণটা প্রথম 2 ঘন্টার মধ্যে ইনক্রিজ হবে। সেই জন্য এখান থেকে একটা প্রশ্ন আসে কি? সেটা হচ্ছে এমআই হলে সব থেকে আগে কার পরিমাণটা বাড়ে? সেটা হচ্ছে মায়োগ্লোবিনের পরিমাণ বাড়ে। তাহলে সবার আগে বাড়ে মায়োগ্লোবিন। সেকেন্ড সব থেকে মোস্ট স্পেসিফিক কোনটা? সেটা হচ্ছে ট্রপোনিন। এবং সেকেন্ড মোস্ট স্পেসিফিক কোনটা? সেটা হচ্ছে ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ। আর তারপরে হচ্ছে এলডিএইচ। আর একটা কি হয়? মায়োকার্ডিয়াল হলে কি? মানে এমআই হলে কি? ইনক্রিজ ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, মানে আমাদের ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে। কোথায় কখন বাড়বে? এটা হচ্ছে অন সেকেন্ড ডে, মানে 2 নম্বর দিন থেকে বাড়তে থাকবে, এবং এটা কি 1 সপ্তাহ পর্যন্ত আমার থেকে যায়, 1 সপ্তাহ পর্যন্ত থেকে যায়। তাহলে এখান থেকে যেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে, প্রথম প্রশ্নটা তোমরা এমসিকিউ দেখলে খুব ভালোভাবে দেখতে পারবে প্রশ্নগুলো আসে, সেটা হচ্ছে কি? এমআই সব থেকে আগে কোনটা বাড়ে? সেটা হচ্ছে মায়োগ্লোবিন। যদি বলে সবার আগে কে ইনক্রিজ হয়, সেটা হচ্ছে মায়োগ্লোবিন। উইদিন 2 আওয়ার্সের মধ্যে ইনক্রিজ হবে, সবার আগে ইনক্রিজ হবে মায়োগ্লোবিন। যদি প্রশ্ন আসে যে এমআই এর সব থেকে সুপিরিয়র বা স্পেসিফিক মার্কার কোনটা, সেটা হচ্ছে ট্রোপোনিন। একদম সব থেকে সুপিরিয়র সেটা হচ্ছে ট্রোপোনিন আই। ট্রোপোনিন আই হচ্ছে মোস্ট স্পেসিফিক। তারপর যদি বলে মানে সেকেন্ড মোস্ট স্পেসিফিক কোনটা, সেটা হচ্ছে সিপিকেএমবি বা সিকেএমবি বা ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট স্পেসিফিক। ঠিক আছে, তারপর লাস্ট হচ্ছে এলডিএইচ, আর ডাব্লিউবিসি কাউন্টে ইনক্রিজ হয়। তাহলে নেক্সট ইসিজি চেঞ্জেস ইন এমআই, অর্থাৎ একটা এমআই পেশেন্টের যদি আমরা ইসিজি দেখি, তাহলে তার ইসিজির মধ্যে আমরা কি কি পরিবর্তন দেখব সেটা পড়বো। তাই এটাকে আমরা মানে মেনলি আমরা একটা এমআই পেশেন্টের ইসিজি দেখলে 2 ধরনের পরিবর্তন দেখতে পাই, একটা হচ্ছে স্টেমি এবং আরেকটা হচ্ছে নন স্টেমি। যেখানে স্টেমি মানে হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এবং নন স্টেমি মানে হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমরা যদি নর্মাল ইসিজি দেখি, তাহলে এটা যদি আমার নর্মাল ইসিজি হয়,
ঠিক আছে, এটা হচ্ছে আমার নর্মাল ইসিজি, যেখানে এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা এস এবং টি, আর এইটা হচ্ছে আমার এসটি সেগমেন্ট। এখন স্টেমিতে কি আমাদের এই এসটি সেগমেন্টে আমরা এলিভেশন দেখবো, মানে এক্সটি সেগমেন্ট আমার আইসোইলেকট্রিক লাইন, এটা হচ্ছে আমার আইসোইলেকট্রিক লাইন যেটা নর্মাল, সেটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন। এই এসটি সেগমেন্টটা আমরা উপরের দিকে দেখবো, সেটা হচ্ছে স্টেমিতে বা এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে। আর নন এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কি দেখবো, সেটা হচ্ছে এসটি সেগমেন্টটা আমরা ডিপ্রেশন দেখবো, মানে এসটি সেগমেন্ট আমরা নিচের দিকে দেখবো, ডিপ্রেশন দেখবো। আর স্টেমিতে এসটি সেগমেন্ট এলিভেশন দেখবো, নন স্টেমিতে এসটি সেগমেন্ট আমরা ডিপ্রেশন দেখবো। এখন এই দুটোর মধ্যে কি কি তফাৎ আছে সেটা আমরা পড়ি। সেটা হচ্ছে এসটি সেগমেন্ট বা স্টেমিতে কি দেখা যায়, সেটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন দেখা যায়, এটা পড়লাম। এবং তার সাথে এটা কি হয়, এটা হচ্ছে ট্রান্সমুরাল এমআই। ট্রান্সমুরাল এমআই মানে হচ্ছে ইনভলভস ফুল থিকনেস অফ দ্য হার্ড মাসেল। মানে কি আমরা যদি হার্ড মাসেলটা কল্পনা করি, তাহলে হার্ড মাসেল আমার তিনটে লেয়ার থাকে। বাইরের লেয়ারটা হচ্ছে পেরিকার্ডিয়াম, তারপর মিডিলটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর ভিতরের লেয়ারটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এখন যদি এই তিনটে লেয়ারের মধ্যেই যদি আমার ব্লাড সাপ্লাই কম হয়, মানে এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, হার্টে যদি তিনটে লেয়ারের মধ্যেই ব্লাড সাপ্লাই কম হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার স্টেমি। তাহলে স্টেমিতে কি হার্টের তিনটে লেয়ারের মধ্যেই ব্লাড সাপ্লাই কমে গেছে, বা তিনটে লেয়ারের মধ্যে আমার ইনফ্রাকশন হয়েছে, সেই জন্য এটাকে কি বলছে, ইনভলভস ফুল থিকনেস অফ দ্য হার্ট মাসেল। এটাকে আমরা বলি ট্রান্সমুরাল এমআই, ঠিক আছে। এবং তার সাথে হচ্ছে যে তোমার তিনটে লেয়ারের মধ্যে আমার ব্লাড সাপ্লাই কমে গেছে, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে 100% ব্লকেজ অফ করোনারি আর্টারি। আমাদের যে করোনারি আর্টারি হার্টকে ব্লাড সাপ্লাই করছে, এখানে আমার ফুল ব্লকেজ তৈরি হয়েছে বলে কি আমার পুরো হার্টের মধ্যেই ব্লাড সাপ্লাই কমিয়ে দিয়েছে, সেই জন্য এটাকে বলছি ট্রান্সমুরাল এমআই। তাহলে এটা হচ্ছে আমার 100% ব্লকেজ হচ্ছে করোনারি আর্টারিতে, যেহেতু এটা 100% ব্লকেজ হচ্ছে, তাহলে এটা মোর সিভিয়ার, বা এটা হচ্ছে সব থেকে সিভিয়ার কেস, এবং এটা হচ্ছে এটাকে আমরা বলি মেজর হার্ট অ্যাটাক, সেটা হচ্ছে আমার স্টেমি। তাহলে স্টেমিতে কি হয়, স্টেমিতে হচ্ছে আমার কি এসটি সেগমেন্ট এলিভেশন হবে, এবং তার সাথে এটাকে ট্রান্সমুরাল এমআই হবে। ট্রান্সমুরাল মানে হচ্ছে এটা হার্টের সমস্ত তিনটে লেয়ারের মধ্যে ব্লাড সাপ্লাই কমে গেল, মানে ইনভলভ ফুল থিকনেস অফ দ্য হার্ট মাসেল। এবং এটা কেন হবে, সেটা হচ্ছে 100% ব্লকেজ অফ করোনারি আর্টারি, আর যেহেতু এখানে 100% ব্লকেজ হচ্ছে করোনারি আর্টারিতে, সেটা এটা হচ্ছে মোর সিভিয়ার। এখন এই ইসিজিটা কেমন দেখতে হবে, সেটা হচ্ছে এসটি সেগমেন্ট যেটা আছে, এসটি সেগমেন্টে এলিভেশন হবে, মানে নর্মাল ইসিজি যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে নর্মাল ইসিজি। এখানে যে এসটি সেগমেন্ট আছে, সেই এসটি সেগমেন্টটা আমার হয়ে গেল কি এলিভেটেড হয়ে গেল, সেটা হচ্ছে স্টেমি। এবং হচ্ছে নন স্টেমিতে কি হবে, নন স্টেমিতে কি এখানে হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, মানে এখানে আমার এসটি সেগমেন্ট এলিভেশন হবে না, কি হবে, এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে, আর টিওএফ ইনভার্সন হবে। মানে আমার নর্মাল ইসিজিতে কি হচ্ছে, এটা হচ্ছে এসটি সেগমেন্ট এবং এটা হচ্ছে টিওএফ, হয় আমার এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে, মানে হচ্ছে এসটি সেগমেন্টটা আমার নিচের দিকে নেমে গেছে, কিংবা আমরা দেখবো যে টিওএফটা ইনভার্সন হবে, মানে টিওএফটা উল্টো হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা কিসে দেখবো, সেটা হচ্ছে নন স্টেমিতে দেখবো। তাহলে নন স্টেমিতে কি হয়, এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে বা টিওএফ ইনভার্সন হবে। এটা হচ্ছে ইন্ট্রামুরাল আর সাব এন্ডোকার্ডিয়াল ইনফ্রাকশন হবে। ইন্ট্রামুরাল মানে হচ্ছে এখানে হচ্ছে এই আমরা স্টেমিতে কি পড়েছিলাম, এটা হচ্ছে ফুল থিকনেস অফ দ্য হার্ট, মানে হার্টের তিনটে লেয়ারের মধ্যে আমার কি হচ্ছে ব্লাড সাপ্লাই কমে গেল। এখানে কি হয় নন স্টেমিতে, এটা হচ্ছে যেহেতু ইন্ট্রামুরাল মানে হচ্ছে এটা হার্টের স্মল এরিয়া, মানে হার্টের একটা স্মল এরিয়ার উপর ব্লাড সাপ্লাই কমে যাবে, মানে এখানে স্মল এরিয়া ইনভলভ হবে। এবং তার সাথে কি এটা হচ্ছে ইনভলভ স্মল এরিয়া অর অনলি দ্য ইনার লাইনিং, বা হার্টের যেটা ইনার লাইনিং মানে যেটা এন্ডোমেট্রিয়াম লেয়ার, সেই ইনার লেয়ারের মধ্যে ব্লাড সাপ্লাই কমে গেছে, বা এটা হচ্ছে স্মল এরিয়ার মধ্যে, হার্টের স্মল এরিয়ার মধ্যে ব্লাড সাপ্লাই কমে গেছে, সেটা হচ্ছে আমার নন স্টেমিতে। এখন যেহেতু স্মল এরিয়া মানে কি এটা হচ্ছে পার্সিয়ালি ব্লকেজ হয়েছে, বা অর নট 100% ব্লকেজ অফ করোনারি আর্টারি। এখানে কি হয়, এখানে যদি করোনারি আর্টারির মধ্যে কি আমার স্টেমিতে কি পড়েছিল, এটা ফুল ব্লকেজ পড়েছিলাম, কিন্তু নন স্টেমিতে আমাদের কি পার্সিয়ালি ব্লকেজ, যেহেতু পার্সিয়ালি ব্লকেজ সেহেতু হচ্ছে কিছু তো ব্লাড সাপ্লাই হচ্ছে, পার্সিয়ালি ব্লকেজ মানে কিছু ব্লাড সাপ্লাই হচ্ছে, মানে কি এটা স্মল এরিয়াতে আমার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন করবে, সেটা হচ্ছে আমার নন স্টেমিতে। তাহলে এখানে কি হয়, পার্সিয়ালি ব্লকেজ আর নট 100% ব্লকেজ অফ করোনারি আর্টারি, যেখানে করোনারি আর্টারি হয় পার্সিয়ালি ব্লকেজ হয়েছে বা 100% ব্লকেজ কিন্তু হয়নি। আর এটা কি লেস সিভিয়ার, যেহেতু এটা স্মল এরিয়া ব্লকেজ হয়েছে, সেহেতু এটা স্টেমির তুলনায় লেস সিভিয়ার হয়। মানে তাহলে আমার সব থেকে বেশি সিভিয়ার কোনটা, সেটা হচ্ছে স্টেমি, আর তার থেকে কম সিভিয়ার হচ্ছে নন স্টেমি। এখন এই নন স্টেমিটা কেমন দেখতে হবে, এখানে কি বললাম এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে, তাহলে এখানে কি হলো যে এসটি সেগমেন্টটা কি হয়েছে আমার ডিপ্রেশন হয়েছে, বা টিওএফ ইনভার্সন হবে, বা এখানে টিওএফটা উল্টো হয়ে গেছে। মানে কি আমার যদি নর্মাল ইসিজিটা যদি আমরা দেখি, তাহলে নর্মাল ইসিজিতে কি হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে এসটি সেগমেন্ট, এখানে কি এসটি সেগমেন্টটা ডিপ্রেশন হয়েছে বা এসটি সেগমেন্টটা নিচের দিকে নেমে গেছে ডিপ্রেশন, বা কি আমার এটা যদি টিওএফ
টিউবটা কি হচ্ছে ইনভার্সন হয়েছে। তাহলে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে নন স্টেমি এবং স্টেমির মধ্যে সব থেকে বেশি সিভিয়ার কোনটা। তাহলে সব থেকে সিভিয়ার কোনটা, সেটা হচ্ছে আমার স্টেমি। সব থেকে মোর সিভিয়ার হচ্ছে স্টেমি। মেজর হার্ট অ্যাটাক কোনটাকে বলে, সেটা হচ্ছে স্টেমিতে। তারপর কি 100% ব্লকেজ হয় কিসে, সেটা হচ্ছে স্টেমিতে। তারপর কি এসটি সেগমেন্ট এলিভেশন হয় কিসে, সেটা হচ্ছে স্টেমিতে। এবং তার সাথে একটা প্রশ্ন আছে ট্রান্সমুরাল এমআই বা হার্টের ফুল থিকনেস অফ হার্ট কোথায় ইনভলভ হয়, সেটা হচ্ছে স্টেমিতে। আর একই সাথে নন স্টেমিতে আবার কি কি প্রশ্ন আছে, সেটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন বা এসটি সেগমেন্ট ডিপ্রেশন হয় কিসে বা টিএফ ইনভার্সন হয় কিসে, সেটা হচ্ছে নন স্টেমিতে। ইন্ট্রামুরাল ইনফ্রাকশন কোথায় হয়, সেটা হচ্ছে স্টেমিতে। বা পার্সিয়ালি ব্লকেজ বা নট 100% ব্লকেজ হয় কিসে, সেটা হচ্ছে নন স্টেমিতে। এবং তার সাথে লেস সিভিয়ার কোনটা, সেটা হচ্ছে নন স্টেমি। তো এখান থেকে এইগুলো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। নেক্সট, ম্যানেজমেন্ট অফ এমআই বা এমআই হলে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব, বা এমআই এর ড্রাগ অফ চয়েস কি হবে, বা এমআই এর মেডিকেল ম্যানেজমেন্ট, সেটা আমরা এখন জানবো। তাই এমআই এর মেডিকেল ম্যানেজমেন্ট জানার জন্য একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে A5 বিএসএনএল টাওয়ার, যেখানে এ হচ্ছে আমরা 5বার ইউজ করব, সেই জন্য A5, যেটা হচ্ছে A5, এবং বিএসএনএল টাওয়ারে শুধু টি ইউজ করব। এখন এটার মানে কি সেটা আমরা জানবো। যেখানে এ হচ্ছে প্রথমে A5 এর ফার্স্ট এ হচ্ছে অ্যান্টিপ্লেটলেট। কোনো পেশেন্টের এমআই হলে আমরা কি অ্যান্টিপ্লেটলেট ইউজ করব। অ্যান্টিপ্লেটলেট ড্রাগে কি আছে, যেমন অ্যাসপিরিন বা কোপিড্রোগুলি ইউজ করব। এটা কি কাজ করে, এটা টু প্রিভেন্ট ফার্দার ব্লাড ক্লটিং। মানে কি, যখন হচ্ছে এমআই হয়, এটা যখন এমআই হয় তাহলে কি করোনারি আর্টারির মধ্যে কি হয়, করোনারি আর্টারি মানে মধ্যে কি হয়, সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। ঠিক আছে, এমআই একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস বা করোনারি আর্টারির মধ্যে প্লাক জমে। এখন এই যে করোনারি আর্টারির মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, সেই যে অ্যাথেরোস্ক্লেরোসিসের কোনো একটা পার্ট মানে কোনো একটা যদি কোনো পার্ট সেটা যদি ছেড়ে যায়, তাহলে কি এখানে একটা ক্ষত তৈরি হবে। সেই ক্ষততে কি হবে, আমার প্লেটলেটগুলো আসবে। প্লেটলেটগুলো কি এখানে হচ্ছে ব্লাড ক্লট তৈরি করবে। তৈরি করতে করতে এটা কি করবে, একটা থ্রোম্বাস ফর্মেশন করবে, যেটা আমার করোনারি আর্টারিকে ব্লক করবে। এখন এই অ্যান্টিপ্লেটলেট ড্রাগগুলো কি, অ্যান্টিপ্লেটলেট ড্রাগগুলো কিভাবে কাজ করে, এই যে ক্লটটা তৈরি হয়, এই ক্লটটাকে তৈরি হতে দেয় না। মানে কি, যখনই ক্লট তৈরি হবে না, তাহলে কি আমার করোনারি আর্টারি ব্লকেজ হবে না। তাহলে আমরা প্রথমে এরপর হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ ইউজ করব, যার উদাহরণ হচ্ছে কি অ্যাসপিরিন বা কোপিড্রোগুলো ইউজ করতে পারি। এটা কি করে, টু প্রিভেন্ট ফার্দার ব্লাড ক্লটিং, মানে ব্লাড ক্লটিং হতে দেবে না। তারপর সেকেন্ড হচ্ছে এরপর হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। আমরা কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করব, কি ইউজ করব, হেপারিন ইউজ করব। এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে টু স্টপ এক্সিস্টিং ক্লট ফ্রম গেটিং বিগার। এখন কি হেপারিন কাজ করবে কিভাবে, এই যে অলরেডি যে ক্লটটা আমার তৈরি হয়ে আছে মায়ের জন্য, যে অলরেডি ক্লটটা তৈরি হয়েছে, এই ক্লটটাকে আরো বড় হতে দেবে না। মানে এই যে ক্লটটা অলরেডি হয়ে আছে সেটা যেমন আছে তেমনই থাকবে, এটাকে আর বড় হতে দেবে না। তাহলে সেই কাজটা কি করবে, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে হেপারিন সেই কাজ করবে। কি করবে, টু স্টপ এক্সিস্টিং ক্লট ফ্রম গেটিং বিগার, মানে এই যে অলরেডি ক্লটটা তৈরি হয়েছে সেটাকে আর বড় হতে দেবে না। এরপর হচ্ছে অ্যানালজেসিক আমরা কি ইউজ করব, মরফিন ইউজ করবে। অ্যানালজেসিক কি কাজ করবে, এটা ম্যানেজ সিভিয়ার পেন অ্যান্ড রিডিউস অ্যাংজাইটি। মানে এটা হচ্ছে যে এমআই এর জন্য যে তীব্র বুকে ব্যথা হয়, সেই বুকে ব্যথাটাকে কমাবে, এবং ব্যথা কমলে আমার হচ্ছে অ্যাংজাইটিও রিডিউস হবে। তারপর এরপর হচ্ছে অ্যান্টিএমেটিক্স হচ্ছে প্রোমিথাজাইন ইউজ করতে পারি। এটা কি হয়, যদি এমআই এর জন্য যদি নজিয়া ভমিটিং এর মতন ব্যাপার থাকে বা নজিয়া দেখা দেয়, তাহলে আমরা অ্যান্টিএমেটিক ইউজ করতে পারি। এরপর হচ্ছে এসি ইনহিবিটর বা আর্টস। এসি ইনহিবিটর কিভাবে কাজ করে, এটা হচ্ছে বিপিটাকে ডিক্রিজ করে, মানে কি ব্লাড প্রেসারটাকে কমায়। যখনই ব্লাড প্রেসার কমবে, ব্লাড প্রেসার কমার জন্য কি হবে, এটা হচ্ছে হার্টের ওভারলোডও কমাবে, মানে হার্টের উপর যে ওভারলোড পড়ছে, মানে হার্টের যে লোড পড়ছে সেই লোডটাকে রিডিউস করবে। মানে কি ব্লাড প্রেসারও কমাবে এবং তার সাথে হচ্ছে হার্টের উপর যে লোড পড়ছে সেই লোডটাকেও রিডিউস করবে। এরপর হচ্ছে তাহলে আমার A5 এর 5টা পাঁচটা আমরা ইউজ করলাম, যেখানে এরপর হচ্ছে অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যানালজেসিক, অ্যান্টিএমেটিক্স এবং এসি ইনহিবিটর। এরপর বিএসএনএল এর B4 হচ্ছে বিটা ব্লকার ইউজ করব। বিটা ব্লকারকে প্রথম 24 ঘন্টা আমরা ইউজ করতে পারি। এই বিটা ব্লকার কিভাবে কাজ করে, বিটা ব্লকার কি করে, আমাদের হার্ট রেটটাকে কমায়, হার্ট রেটটাকে ডিক্রিজ করবে, এবং তার সাথে হচ্ছে বিপিটাকেও ডিক্রিজ করবে। যখন হার্ট রেট কমবে, বিপি কমবে, এবং কি যে ড্যামেজটা হয়ে আছে সেই ড্যামেজটাকেও ডিক্রিজ করার চেষ্টা করবে বা লিমিটিং ড্যামেজ করবে। এরপর কি বিএসএনএল গেল, বি হলো। এরপর এস পর হচ্ছে স্ট্যাটিন ইউজ করি। স্ট্যাটিন আমরা ইউজ করব। স্ট্যাটিন কিভাবে কাজ করে, এটা হচ্ছে স্টেবিলাইজ প্লাক আর লোয়ার কোলেস্টেরল টু প্রিভেন্ট ফার্দার অ্যাটাক। মানে কি এই যে আমার যেটা করোনারি আর্টারির মধ্যে যে প্লাকটা ফর্মেশন হয়েছে, এই প্লাকটাকে এখান থেকে খসতে দেবে না, মানে এখান থেকে ছিঁড়ে যেতে দেবে না, মানে যেখানে প্লাকটা আছে সেই প্লাকটাকে সেরকমভাবেই রেখে দেওয়ার চেষ্টা করবে। কারণ এই প্লাকটা যদি খুলে যায় বা এখানে যদি একটা ক্ষত তৈরি হয়, তাহলে তোমার প্লেটলেট এসে ক্লট তৈরি করবে, থ্রোম্বাস ফর্মেশন করবে। তখন কি এই যে প্লাকটা তৈরি হয়ে আছে
এটাকে আমার কি স্টেবিলাইজ করবে এবং কি প্লাস তাহলে কি হলো স্টেবিলাইজিং প্লাক এবং তার সাথে কি লোয়ার কোলেস্ট্রল এবং কোলেস্ট্রল লেভেলটাকে কমাবে টু প্রিভেন্ট ফার্দার অ্যাটাক, যার ফলে কি হবে ইন ফিউচার বা ফার্দার অ্যাটাক কিন্তু হবে না। এন্ড ফর এন বিএসএনএল এরপর হচ্ছে এন ফর হচ্ছে নাইট্রেটস বা নাইট্রোগ্লিসারিন আমরা ইউজ করতে পারি। এই নাইট্রোগ্লিসারিন কিভাবে কাজ করে, এটা কি করে, এটা ডাইলেট করোনারি আর্টারি, এটা যে করোনারি আর্টারি আছে সেই করোনারি আর্টারিটাকে ডাইলেট করে দেবে। যখনই ডাইলেট করবে তখন কি হবে ইমপ্রুভ ব্লাড ফ্লো, তার ফলে কি করোনারি আর্টারির মধ্যে ব্লাড ফ্লোটা ইমপ্রুভ হবে এবং যেটা কি করবে রিডিউস চেস্ট পেন, এবং যখনই ব্লাড ফ্লো ইমপ্রুভ হবে তখনই আমার চেস্ট পেনটাকে কমবে। তাহলে আমার নাইট্রোগ্লিসারিন কিভাবে কাজ করে, নাইট্রোগ্লিসারিন হচ্ছে করোনারি আর্টারিকে ডাইলেট করে দেয়, যার ফলে ব্লাড ফ্লোটা ইমপ্রুভ হয়। এবং এরপর হচ্ছে এল ফলে কি, এল হচ্ছে লো ডোজে অক্সিজেন থেরাপি, মানে কি আমরা লো ডোজে অক্সিজেন চালাবো, সেটা হচ্ছে পার মিনিটে 2 লিটার করে অক্সিজেন দিতে পারি, কারণ হচ্ছে যেহেতু একটু শর্টনেস অফ ব্রিথ হতে পারে সেই জন্য আমরা কি অক্সিজেন দেবো এবং তার সাথে পেশেন্টকে আমরা সেমি ফাউলার্স পজিশন দেবো। এরপর টি ফর হচ্ছে থ্রোম্বোলাইটিক বা ক্লট ব্লাস্টার। থ্রোম্বোলাইটিক্স কিভাবে কাজ করে, থ্রোম্বোলাইটিক হিসেবে আমরা হচ্ছে টিপিএ বা হচ্ছে স্টেপটোকাইনেজ ইউজ করতে পারি। এটা কিভাবে কাজ করে, এটা ইউজ টু ডিজলভ ব্লাড ক্লট ইন দ্য আর্টারি, মানে কি যেই আর্টারির মধ্যে অলরেডি ব্লাড ক্লটটা হয়ে আছে সেই ব্লাড ক্লটটাকে কি ভেঙে দেবে এবং ব্লাড ক্লটটাকে কি এইখানের মধ্যে ডিজলভ করে দেবে, এটা ভেঙে দিয়ে ডিজলভ করে দেবে। তার জন্য ইউজ করবো কি আমরা থ্রোম্বোলাইটিক্স বা ক্লট ব্লাস্টার আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট এমআই এর মেডিকেল ম্যানেজমেন্টটা আমরা কিভাবে মনে রাখবো, তার শর্টকাট টিক্স হচ্ছে F5 বিএসএনএল টাওয়ার, যেখানে F4 হচ্ছে অ্যান্টিপ্লেটলেট, পরে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, তারপরে হচ্ছে অ্যানালজেসিক, তারপরে হচ্ছে অ্যান্টিএমেটিক্স, তারপরে হচ্ছে এসি ইনহিবিটর, তারপর বি হচ্ছে বিটা ব্লকার, S4 হচ্ছে স্ট্যাটিন, N4 হচ্ছে নাইট্রেটস বা নাইট্রোগ্লিসারিন, L4 হচ্ছে লো ডোজে অক্সিজেন থেরাপি এবং T4 হচ্ছে থ্রোম্বোলাইটিক্স। নেক্সট সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ এমআই বা এমআই আমরা সার্জিক্যালি কিভাবে ম্যানেজ করব, তা প্রথমে হচ্ছে পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি বা পিটিসিএ। এখন এই জিনিসটাকে এটা কিভাবে করে, সেটা হচ্ছে অবস্ট্রাক্টেড অ্যান্ড ক্লোজ আর্টারিস আর ডায়ালেটেড উইথ বেলুন ক্যাথিটার। এটা কিভাবে করে, সেটা হচ্ছে এটা যদি আমার করোনারি আর্টারি হয় এবং করোনারি আর্টারির মধ্যে এখানে কি আমার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে বা প্লেগ জমেছে, এখন এখানে কি হবে একটা হচ্ছে রাইট ফিমোরাল আর্টারি দিয়ে একটা বেলুন একটা ক্যাথিটার ইনসার্ট করা হবে। সেই ক্যাথিটারের মাথায় থাকবে কি একটা বেলুন থাকবে, ক্যাথিটারের মাথায় থাকবে একটা বেলুন। এখন কি করবে, এই বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হবে। যখনই বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হবে, বেলুনটা কি করবে, এই যেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে বা যেখানে প্লেগ জমেছে সেখানে একটা প্রেসার ক্রিয়েট করবে। প্রেসার ক্রিয়েট করার ফলে কি এই দুই সাইডে এই দুটো কি দেবে যাবে, মানে দুই সাইডে দেবে যাচ্ছে, দেবে যাওয়ার ফলে কি এই যেখানে আমার হচ্ছে কি বলো প্লেগ জমে আছে এখানে কি দুই সাইডে দেবে যাওয়ার ফলে কি বা দুই সাইডে বসে যাওয়ার ফলে এখানে আমার করোনারি আর্টারিটা কি ডায়ালেট হয়ে যাবে, তারপর বেলুনটাকে বের করে দেওয়া হবে। এটাকেই বলছে হচ্ছে পিটিসিএ বা পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি। ঠিক আছে, এখন এরপর হচ্ছে করোনারি আর্টারি স্টেন্ট। করোনারি আর্টারি স্টেন্ট কি, ইউজ টেন টু ওপেন দ্য ভিসেল ফর লং টাইম। এখন কি এই আমরা যে পিটিসিএটা কিভাবে পড়েছিলাম যে একটা ক্যাথিটারের মধ্যে তার মাথার ওপর বেলুন আছে, সেই বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হলো, তারপর কি এটা হচ্ছে কি আমার এই দুই সাইডে যে প্লেগ আছে সেই প্লেগটাকে বসিয়ে দিল। এখন যখন আমার বেলুনটাকে বের করব তখন কি এটা তো আমার আবার এই প্লেগ দুটোকে আবার বেড়ে যেতে পারে, তখন কি করা হয়, তখন হচ্ছে একটা স্টেন বসানো হয়। স্টেন বলতে একটা হচ্ছে মেটালের একটা জিনিস বসানো হয় এরকম ভাবে দুই সাইডে, মানে করোনারি আর্টারির মধ্যে কি আমার বেলুন আছে, এখানে আমার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আছে, একটা বেলুন ঢোকানো হলো, বেলুনের মাথায় থাকলো কি একটা বেলুন ঢোকানো হলো, এই বেলুনের মাথায় থাকলে একটা স্টেনের মতন বসানো থাকলো স্টেন। এখন কি হবে, যখনই আমার এটাকে আমরা বেলুনটাকে যখন আমরা ফুলিয়ে দেবো তখন কি স্টেনটাও ফুলবে, ফুলে কি আমার এই দুই সাইডে এই দুই সাইডে বসে যাবে। তারপরে কি, তারপর আমরা বেলুনটাকে বের করে নেবো। যখনই বেলুনটাকে বের করে নেবো আমার তো স্টেনটা তো অলরেডি বসে থাকলো, তখন যেহেতু আমার স্টেনটা বসে থাকবে স্টেনটা কি ওটাকে করোনারি আর্টারিটাকে ডাইলেট করে রেখে দেবে। সেটা কি হয়, সেটাই হচ্ছে আমার করোনারি আর্টারি স্টেন। এটা কি হয়, এটা হচ্ছে লং টাইম, মানে অনেক দিন ধরে ইউজ, মানে যেন লং টাইম যেন আমরা ইউজ করতে পারি সেই জন্য আমাদেরকে স্টেন বসানো হয়। আর একটা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা যেটাকে বলে সিএবিজি করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। এখন এটা কিভাবে করা হয়, এখন এটা করা হয় করোনারি আর্টারি বাইপাস উইথ ক্লায়েন্টস ওন ব্লাড ভিসেল, মানে কি যেটা হচ্ছে করোনারি আর্টারি কোনো কারণে ব্লকেজ হয়ে আছে বা এটা হচ্ছে করোনারি আর্টারি ব্লকেজ হয়ে আছে, এই ব্লকেজ যেহেতু হয়ে আছে সেহেতু আমার এই জায়গাটায় আমার ব্লাড সাপ্লাই হচ্ছে না, তখন কি করা হয়, তখন পেশেন্টের কোনো একটা ব্লাড ভেসেল নিয়ে বা পেশেন্টের আর্টারি ভেন যে কোনো কিছু নেওয়া যেতে পারে, যেমন কি নেওয়া হয় সেটা হচ্ছে সেফানাস ভেন বা রেডিয়াল আর্টারি বা ইন্টারনাল মেমারি আর্টারি, এগুলোকে নেওয়া হয়। মানে হচ্ছে পায়ের থেকে সেফানাস ভেন পায়ে থাকে, রেডিয়াল আর্টারি হাত এবং মেমারি ইন্টারনাল মেমারি আর্টারি মানে বুকের এখান থেকে যখন আমার আর্টারি বা ভেনগুলো নিয়ে আসে সেটাকে কি এই ডাইরেক্ট হচ্ছে আমার অ্যাসেন্ডিং আউটার সাথে কানেক্ট করে একদম এই জায়গাটাতে আমাকে কানেকশন করে দিল, মানে এইখানে আমার ব্লকেজ হয়ে আছে, এই ব্লকেজের জন্য আমার এই পোর্শনে ব্লাড সাপ্লাই হচ্ছে না।
তখন কি পেশেন্টেরই কোনো একটা আর্টারি বা ভেন নিয়ে সেটা হচ্ছে আমার এই অ্যাসেন্ডিং আউটার সাথে কানেক্ট করে ডাইরেক্ট যেখানে ব্লাড সাপ্লাই হচ্ছে না সেখানে কানেকশন করে দিল, একটা হচ্ছে বাইপাস কানেকশন করে দিল। এটাকেই বলা হয় করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা সিএবিজি। এখন এই সিএবিজির জন্য এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, কোন কোন আর্টারি বা ভেন ইউজ করা হয়? সেখানে হচ্ছে মেনলি এই তিনটে আর্টারি বা ভেন ইউজ করা হয়। প্রথম হচ্ছে সেফানাস ভেন, তারপর রেডিয়াল আর্টারি আর ইন্টারনাল মেমোরি আর্টারি, এগুলো ইউজ করা হয়। এখন এই সিএবিজি থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বা এমসিকিউ প্রশ্ন আছে বা সিনারিও বেসড কোশ্চেন আছে। সেগুলো হচ্ছে যে একটা পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়েছে, তারা সিএবিজি করা হবে, তার সিএবিজি করার জন্য তার কি কি মেডিসিন ডিসকন্টিনিউ করতে হবে? সেটা হচ্ছে কিছু মেডিসিন ডিসকন্টিনিউ করা বা ডিসকন্টিনিউ সাম মেডিসিন প্রি অপারেটিভলি, মানে অপারেশনের আগে পেশেন্টে যদি কিছু মেডিসিন খেয়ে থাকে সেই মেডিসিনগুলোকে ডিসকন্টিনিউ করতে হবে। তার মধ্যে কি কি মেডিসিন? সেটা হচ্ছে অ্যাসপিরিন বা অ্যান্টিপ্লেটলেট রিলেটেড ওষুধ যদি পেশেন্ট খেয়ে থাকে তাহলে সেটাকে অপারেশনের 1 সপ্তাহ আগে সেটাকে ডিসকন্টিনিউ করে দিতে হবে। তারপর যদি ডায়াবেটিক্স নিয়ে থাকে পেশেন্ট, ডায়াবেটিক্স কি অপারেশনের 2 থেকে 3 দিন আগে সেটাকে ডিসকন্টিনিউ করতে হবে। বা পেশেন্ট যদি ডিজক্সিন নিয়ে থাকে তাহলে ডিজক্সিন নিয়ে থাকলে অপারেশনের ঠিক 12 ঘন্টা আগে এটাকে ডিসকন্টিনিউ করতে হবে। মানে এখান থেকে কিছু সিনারিও বেসড কোশ্চেন আছে যে পেশেন্টের কোন 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 মেডিসিনটা কখন ডিসকন্টিনিউ করতে হবে। মানে কি অপশন দিল যে কোন মেডিসিন ডিসকন্টিনিউ করতে হবে, এবার অপশনে থাকলে অ্যাসপিরিন দিয়ে কি দিল যে অ্যাসপিরিন 1 সপ্তাহ আগে ডিসকন্টিনিউ করতে হবে, 10 দিন আগে করতে হবে, 2 দিন আগে করতে হবে, 24 ঘন্টা আগে করতে হবে। সেখানে আমাকে 1 উইকস বিফোর সার্জারি সেখানে দাগ মারতে হবে। এরকম রিলেটেড কিছু প্রশ্ন আছে। এবং আরেকটা জিনিস করা হয় এবং এই সিএবিজি পেশেন্টকে কি করা হয়, অপারেশনের পরে পেশেন্টকে আমাদেরকে ডিপ ব্রিদিং কাপিং এক্সারসাইজ করার জন্য এনকারেজ করতে হবে। আরেকটা করা হচ্ছে অ্যাথেরেক্টমি। অ্যাথেরেক্টমি জিনিসটা হচ্ছে সে একই রকম জিনিস যে করোনারি আর্টারির মধ্যে আমার কি এখানে ক্লট জমে আছে বা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আছে, তখন কি করা হয়, একটা ওই বেলুন ক্যাথিটার নিয়ে যাওয়া হলো। এখন এই বেলুনের জায়গায় বা এখানে থাকে একটা হচ্ছে ব্লেডের মতো জিনিস থাকে। সেই ব্লেডের মতন জিনিসটা কি করে, এই যেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আছে বা প্লেগ জমে আছে সেগুলোকে আমার এখান থেকে চেঁচে নেয়, চেঁচে এটাকে বের করে নেয়। যখন এই চেঁচে বের করবে তখন কি আমার করোনারি আর্টারি ডাইলেট হয়ে গেল, সেই জিনিসটাকে বলা হয় অ্যাথেরেক্টমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ এমআই। নেক্সট, কমপ্লিকেশন অফ এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে পরবর্তীকালে কি কি কমপ্লিকেশন দেখা দেয়। তার মধ্যে যেটা মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে সেটা হচ্ছে ডিসঅ্যারিথমিয়া। ডিসঅ্যারিথমিয়া মানে হচ্ছে অ্যাবনর্ম্যাল হার্ট রিদিম বা অ্যাবনর্ম্যাল হার্ট রেট দেখা দেয়, সেটা হচ্ছে কি ডিসঅ্যারিথমিয়া দেখা যায়, যেটা হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন এমআই এর। তারপর হচ্ছে কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক দেখা দেয় যেখানে কি হয়, হার্ট রেট ইনক্রিজ হয় বা হার্ট রেটের মধ্যে অ্যাবনর্মালিটিস থাকে, তার সাথে বিপি ফল করে, কার্ডিয়াক আউটপুট কমে যায়, এবং যেহেতু কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, বিপি ফল করছে, সেহেতু এক্সট্রিমিটিস গুলো কুল হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে এক্সট্রিমিটিস। তার সাথে কি হয়, কনজেস্টিভ হার্ট ফেলিওর হয় এবং যার ফলে কি হয়, পালমোনারি ইডিমা দেখা দিতে পারে। তারপর কি কার্ডিয়াক অ্যানিউরিজম দেখা দিতে পারে, যেটা হচ্ছে মেন কোথায় দেখা যায়, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলে দেখা দেয়। তার সাথে কি হয়, ড্রেসলার সিনড্রোম। এই ড্রেসলার সিনড্রোমটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ড্রেসলার সিনড্রোম কি, এটাকে বলা হয় পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সিনড্রোম। তাহলে যদি বলা হয় পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সিনড্রোমের আরেকটা নাম কি, সেটা হচ্ছে ড্রেসলার সিনড্রোম। এটা কিভাবে ক্যারেক্টারাইজ করবো বা কি লক্ষণ দেখা দেয় ড্রেসলার সিনড্রোমে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্লুরাইটিক চেস্ট পেন। মানে কি একটা তীক্ষ্ণ বুকে ব্যথা হবে, মানে যেটাকে বলছে প্লুরাইটিক চেস্ট পেন, এবং এই ব্যথাটা তীক্ষ্ণ ব্যথাটা এত বেশি হবে যখন এটা বাড়বে, কখন, যখন কাফিং বা সিজিং যখন হবে বা হাঁচি কাশি যখন হবে, তখন কি এই ব্যথাটা এই চেস্ট পেনটা আরও বাড়বে। তার সাথে কি হবে, পেরিকার্ডাইটিস হবে, মানে পেরিকার্ডিয়াম ইনফেকশন হবে, এবং কি হবে, ফিভার দেখা দেবে বা জ্বর আসবে, এবং তার সাথে কি লিউকোসাইটোসিস, মানে হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট ইনক্রিজ হবে। এবং আর কি দেখা দেয়, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার বা ভেন্ট্রিকুলার যে সেপ্টাম আছে, মানে দুটো ভেন্ট্রিকেলের মাঝে যে সেপ্টাম আছে সেই সেপ্টামের মধ্যে হচ্ছে রাপচারও দেখা দিতে পারে। এখন হার্ট অ্যাটাক তো আমরা সবাই পড়লাম, কিন্তু এই হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য বা যদি কোনো মানুষের হার্ট অ্যাটাক দেখা দেয় বা হার্ট অ্যাটাকের লক্ষণ যদি দেখতে পায়, বা সেটা বাড়ির যে কারো হতে পারে বা আমার নিজেরও হতে পারে, সেক্ষেত্রে কি এই হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকটা বাড়িতে কিছু এমার্জেন্সি মেডিসিন অবশ্যই রাখা উচিত, যেটা প্রতিটা বাড়িতে থাকা উচিত। কারণ যদি কোনো মানুষ এসে বাড়ির যে কারো হতে পারে, তার যদি কি আমাদের হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ আমরা দেখতে পাই, যেমন হার্ট অ্যাটাকের লক্ষণ বলতে যে বাড়ির কেউ বলছে হঠাৎ করে বুকে ব্যথা করছে এবং তার সাথে সেই ব্যথাটা রেডিয়েট করছে, তারপরে কি প্রচুর ঘাম হচ্ছে, মানে হার্ট অ্যাটাকের যাবতীয় যা লক্ষণগুলো আছে সেগুলো যদি কোনো মানুষের দেখা দেয়, তাহলে সেই জন্য কি, সেই এমার্জেন্সি সিচুয়েশনের জন্য কি প্রতিটা বাড়িতে আমাদের কিছু এমার্জেন্সি মেডিসিন অবশ্যই রাখা উচিত। সেই এমার্জেন্সি মেডিসিনগুলোর মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে অ্যাসপিরিন। যেখানে অ্যাসপিরিনটা কি কাজ করে, এটা কি করে, টু প্রিভেন্ট ফার্দার ক্লট ফর্মেশন। মানে কি, কোনো মানুষের হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিচ্ছে, মানে অলরেডি তার করোনারি আর্টারির মধ্যে ক্লট ফর্মেশন হওয়া স্টার্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের ইমিডিয়েট বেসিসে
অ্যাসপিরিন দিতে হবে। সেই অ্যাসপিরিনের ডোজ কত হবে? 300 থেকে 325 mg লোডিং ডোজ দিতে হবে এবং এই অ্যাসপিরিনটা সবসময় চিবিয়ে খেতে হবে, একদম চিবিয়ে খেতে হবে, এটা কিন্তু গিলে খাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে চিবিয়ে খেতে হবে। তারপর 2 নম্বরে আমাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে কোপিডোগ্রিল। কোপিডোগ্রিলও অ্যাসপিরিনের মতন কাজ করে, এটা হচ্ছে ব্লাড ক্লট ফর্মেশন হতে দেয় না, এটার ডোজ হচ্ছে 300 mg লোডিং ডোজ। এখন এই ক্লোপিডোগ্রিল ট্যাবলেট যেটা আছে সেটা বাজারে যেটা পাওয়া যায় সেটা এক একটা ট্যাবলেট 75 mg, তাহলে 75 mg আমাদের 4খানা ট্যাবলেট খেয়ে নিতে হবে। এটা কিভাবে খেতে হবে? এটা হচ্ছে হয় জলের সাথে আমরা গিলে খাবো কিংবা আমরা অ্যাসপিরিনের মতন চিবিয়ে খেয়ে নেবো। তার সাথে যেটা আমাদের খেতে হবে সেটা হচ্ছে অ্যাটোরভাস্টাটিন। অ্যাটোরভাস্টাটিন কিভাবে কাজ করে? এটা হচ্ছে স্টেবিলাইজ প্লাক অ্যান্ড লোয়ার কোলেস্ট্রল, অর্থাৎ যেই করোনারি আর্টারির মধ্যে যে আমার প্লাক ফর্মেশন হয়েছে সেই প্লাক ফর্মেশনটাকে, এই প্লাকটাকে স্টেবল করে রাখে, অর্থাৎ এই প্লাকটাকে রাপচার হতে দেয় না। তাহলে সেটা কি করছে? অ্যাটোরভাস্টাটিন স্টেবিলাইজ করছে প্লাককে এবং তার সাথে কোলেস্ট্রল লেভেলটাকে কমাচ্ছে। এর ডোজ হতে হবে 40 থেকে 80 mg হাই ইন্টেন্সিটি ডোজ। এটা জলের সাথে গিলে খেয়ে নিতে হবে। এবং আরেকটা যেটা রাখতে হবে ট্যাবলেট সেটা হচ্ছে সরবিট্রেট। এই সরবিট্রেট কি করে? এটা হচ্ছে ডায়ালেট করছে করোনারি আর্টারিকে। এখন করোনারি আর্টারি যখনই ডায়ালেট হবে তখনই ব্লাড ফ্লোটা কি ইমপ্রুভ হবে এবং তার সাথে কি চেস্ট পেনটাও কমবে। এই সরবিট্রেটের ডোজ হবে 5 mg ট্যাবলেট। এটা হচ্ছে প্রত্যেক 5 মিনিট পর পর আমরা রিপিট করতে পারি, ম্যাক্সিমাম 3টে ডোজ নিতে পারি। এটা সবসময় সাবলিঙ্গুয়ালি খেতে হবে, সাবলিঙ্গুয়ালি মানে জিভের তলায় রাখতে হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সরবিট্রেট যদি পেশেন্টের, যদি আমরা দেখি বিপি ফল করে গেছে বা বিপি কম আছে, বিপি যদি কম থাকে তাহলে কিন্তু আমরা সরবিট্রেট ট্যাবলেট দেবো না। তাহলে আমরা হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের ঘরে যে এমার্জেন্সি কিট যেটা রাখবো আমরা, সেই এমার্জেন্সি কিটের মধ্যে এই 4খানা মেডিসিন যেন মাস্ট থাকে। তার মধ্যে অ্যাসপিরিন, কোপিডোগ্রিল এবং অ্যাটোরভাস্টাটিন এগুলো আমরা সঙ্গে সঙ্গে খেয়ে নেবো, কারণ এটা খেলে কি আমাদের হার্ট অ্যাটাক হওয়ার জন্য যে ড্যামেজ হয় সেই ড্যামেজটাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো। আর সরবিট্রেটও আমরা নিতে পারি, কিন্তু সরবিট্রেটের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি বিপি কম থাকে তাহলে কিন্তু আমরা সরবিট্রেট অ্যাভয়েড করবো, বাকি 3টে মেডিসিন কিন্তু আমরা রাখবো। তাহলে এই 4টে মেডিসিন কিন্তু প্রত্যেকের ঘরে অবশ্যই থাকা উচিত। তো এখানেই হচ্ছে আমাদের এমআই রিলেটেড সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে শেষ হলো। তা আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এবং তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো। থ্যাংক ইউ।